নমস্কার, ভূগোল শিক্ষণ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এখানে নিত্য নতুন ভূগোল সংক্রান্ত আপডেট পেতে এবং বিভিন্ন ধরনের সরকারি পরীক্ষার সাহায্য পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। আগের দিনের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, বহির্জাত প্রক্রিয়ার শ্রেণীবিভাগ এবং তার মাধ্যমগুলি দেখেছিলাম। আজকে আমরা প্রত্যেকটি শ্রেণীবিভাগের সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমি পড়াবো অবরোহণ প্রক্রিয়া সম্পর্কে। প্রথমেই আমাদের কি জানতে হবে, অবরোহণ কাকে বলে। অবরোহণ আগের দিনে আমরা শুনেছিলাম তিনটে পদ্ধতিতে হয়। কি কি? আবহ বিকার, অঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন। তাহলে যে বহির্জাত প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির দ্বারা আবহ বিকার, ক্ষয়ীভবন এবং পঞ্জিত ক্ষয় এই তিনটি প্রক্রিয়া সম্পন্ন হয় এবং ভূপৃষ্ঠের কোনো উঁচু স্থান এই তিনটে প্রক্রিয়ার ক্ষয়ের দ্বারা ক্রমশ নিচু হতে থাকে এবং নিচু হয়ে একটা লেভেলে আসে, অর্থাৎ ভূমিভাগ একটা সাধারণ তলে এসে উপনীত হয়, তাকে আমরা বলবো অবরোহণ প্রক্রিয়া। আচ্ছা, আমি যদি তাহলে মেন কি পয়েন্ট হচ্ছে উচ্চতা ক্রমশ হ্রাস পেয়ে ভূভাগ ক্রমশ নিচু হতে থাকে। এই সংজ্ঞাটা মনে রাখার কি পয়েন্ট হচ্ছে এইটা, তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো। এবার আমরা দেখব অবরোহণ প্রক্রিয়ার উদাহরণ কি কি। অবরোহণ প্রক্রিয়ায় কি কি সৃষ্টি হয়? যে কোনো ক্ষয়জাত ভূমিরূপ হতে পারে, সেটা বায়ুর দ্বারা ক্ষয়কার্য হতে পারে, নদীর দ্বারা ক্ষয়কার্যের ভূমিরূপ হতে পারে, হিমবাহের দ্বারা ক্ষয়কার্যের ভূমিরূপ হতে পারে। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখব অবরোহণ প্রক্রিয়া কটি পদ্ধতিতে সম্পন্ন হয় এবং সেটা কি কি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আবহ বিকার। আচ্ছা, আবহ বিকারের এই যে আবহ, এই আবহ কথার অর্থ তোমরা বলো তো। আবহ কথার অর্থ হচ্ছে আবহাওয়া অর্থাৎ জলবায়ুর উপাদান। আর এই উপাদানগুলোর সাহায্যে যখন কোনো শিলা চূর্ণ বিচূর্ণ হয়, এই যে বিকার কথাটা আছে না, বিকার মানেই কি? বিকার মানে হচ্ছে চূর্ণ, অর্থাৎ যে প্রক্রিয়ার দ্বারা আবহাওয়া ও জলবায়ুর উপাদানের মাধ্যমে কোনো শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, অর্থাৎ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, এবং রাসায়নিক পদ্ধতিতে অর্থাৎ কি জলের মাধ্যমে যখন কোনো শিলা গলে যায় বা বিয়োজিত হয়ে যায়, তখন তাকে আমরা বলবো আবহ বিকার। আর এই আবহ বিকারের একটা অন্যতম বৈশিষ্ট্য কি বলতো, সেটা কি? সেটা হচ্ছে যে শিলাস্তরগুলো ভাঙলো সেই শিলাস্তরগুলো কিন্তু ওই নিজ স্থানেই পড়ে থাকবে, অর্থাৎ স্বস্থানে পড়ে থাকবে ওই শিলাচূর্ণগুলো। তাহলে এই প্রক্রিয়ার নাম হচ্ছে আবহ বিকার। তাহলে অবরোহণ প্রক্রিয়ার ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে এই আবহ বিকার, অর্থাৎ কি আবহাওয়া ও জলবায়ুর উপাদান দ্বারা যেটি ঘটে। নেক্সট পর্যায়ে কি? নেক্সট পদ্ধতি হচ্ছে এই পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয়ের মেন কি পয়েন্ট যদি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে কি অভিকর্ষের ঢাল বরাবর ধীরে ধীরে অথবা দ্রুত গতিতে নেমে আসা। এই কি পয়েন্টটা তোমরা সবাই মনে রাখবে। কি অভিকর্ষের টানে শিলাচূর্ণ ধীরে ধীরে অথবা কি দ্রুত গতিতে, এটা তোমরা লিখে নিতে পারো। এটা হচ্ছে মেন কি পয়েন্ট। দ্রুত গতিতে কি হয়? নিচের দিকে নেমে আসে। ঠিক আছে, তাহলে এবার আমরা সংজ্ঞাটা দেখব। নিচের দিকে নেমে আসে। তাহলে প্রথমে আমরা দেখলাম আবহ বিকার পদ্ধতিতে শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হলো। তাহলে চূর্ণ বিচূর্ণ যে শিলাগুলো সেটা তো নিজ স্থানেই পড়েছিল, ওটা আবহ বিকারের মেন বৈশিষ্ট্য ছিল কি নিজ স্থানে পড়ে থাকে। এটা সবাই মনে রাখবে, নিজ স্থানে শিলাচূর্ণ পড়ে থাকে। ঠিক আছে, এই কি পয়েন্টগুলো তোমরা সবাই খাতায় লিখে নেবে যাতে এই সংজ্ঞাগুলো মনে রাখা যায়। ঠিক আছে, তাহলে আমরা পুঞ্জিত ক্ষয় দেখব কি আবহ বিকারের ফলে যে শিলাচূর্ণগুলো পড়ে থাকলো সেই শিলাচূর্ণগুলোই যখন পার্বত্য অঞ্চলে পর্বতের ঢাল বরাবর ধীরে ধীরে অথবা কি দ্রুত গতিতে অভিকর্ষের টানে, পৃথিবী কি করে? পৃথিবী সমস্ত বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে টানছে। তাহলে এই অভিকর্ষজ বল, যে এই অভিকর্ষজ বলের সাহায্যেই কিন্তু এই শিলাচূর্ণগুলো ধীরে ধীরে অথবা দ্রুত গতিতে পর্বত থেকে নেমে আসে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নামই হচ্ছে পুঞ্জিত ক্ষয়। এটা হলো। এবার নেক্সট পয়েন্ট কি
ক্ষয়ীভবন। ক্ষয়ীভবন কি জিনিস বলতো? এই দুটো প্রক্রিয়া হয়ে যাওয়ার পর যখন শিলাচূর্ণগুলো পর্বতের পাদদেশে নেমে এলো, তখন কি করবে? তখন তো প্রাকৃতিক শক্তি অনেক আছে, নদী, বায়ু, হিমবাহ। তাহলে সেই প্রাকৃতিক শক্তিগুলো তখন কি করবে? ওই ক্ষয়জাত পদার্থগুলোকে, এই যে শিলাচূর্ণগুলোকে কি করবে? একটা জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত করে নিয়ে যাবে, অর্থাৎ অন্য জায়গায় নিয়ে গিয়ে সে একটা জায়গায় জমা করে রেখে দেবে। তাহলে এই যে পরিবহন একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলে গেল, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি? ক্ষয়ীভবন। তাহলে এখানে ক্ষয়ীভবনে প্রধান ক্ষয়কারী শক্তি কি কি? নদী, বায়ু, হিমবাহ, এই সমস্ত প্রক্রিয়াগুলো এরা কি করে? ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে একটা জায়গা থেকে অন্য জায়গায় বয়ে নিয়ে যায়। এর ফলে কি হচ্ছে? ভূমিভাগ কি হচ্ছে? একটা লেভেলে আসছে, অর্থাৎ একটা সমতলে আসছে। এবার আমরা একটা ছবির মাধ্যমে আরো ভালো বুঝবো। চলো আমরা প্রথমে একটা ছবি আঁকি। এটা কি? এটা হচ্ছে একটা উচ্চভূমি ছিল, তাই তো? এটা উচ্চভূমি ছিল, এটা অতীতে। আর এই যে লাল কালির যে লাইনটা, এই যে রেড কালির যে লাইনটা, এটা কি? এটা হচ্ছে বর্তমান। ঠিক আছে, আগে উচ্চভূমিটা এই পর্যায়ে ছিল, কিন্তু বর্তমানে ক্ষয় পেয়ে এই লাল লাইন বরাবর অবস্থান করছে। তাহলে আগে দেখো, এই যে উচ্চভূমিটা এইখানটা অবস্থান করছিল, সেখানে নদী, বায়ু, হিমবাহ, আবহ বিকার, এই সমস্ত প্রক্রিয়াগুলো এর উপরে ক্ষয় করেছে। ক্ষয় করার ফলে বর্তমানে এই অবস্থায় এসেছে। তাহলে এগুলো সবই অতীতে এই গোটা ভূমিরূপটা ছিল, কিন্তু বর্তমানে এই লাল বর্ডার বরাবর যে ভূমিরূপটা এঁকেছি আমি, সেইটা আছে। তাহলে আমরা এ থেকে কি বুঝতে পারছি? এই যে উচ্চভূমিকে কে ক্ষয় করছে? এটাকে ক্ষয় করছে, তাই তো? এটাকে ক্ষয় হচ্ছে, ক্রমশ এগুলো ক্ষয় হচ্ছে। ক্ষয় হওয়ার পরে কি হচ্ছে? এই যে আমি এইমাত্র বললাম, ক্ষয়ীভবন প্রক্রিয়ায় কি হচ্ছে? সমস্ত প্রক্রিয়াগুলো, নদী, বায়ু, হিমবাহ, এরা এই ক্ষয়জাত পদার্থগুলো নিয়ে গিয়ে কোথায় জমা করছে? এইখানে। এখানে কি হচ্ছে? এগুলো হচ্ছে সঞ্চয় হচ্ছে, তাই তো? ওখান থেকে ক্ষয় আর এখানে এসে সঞ্চয় হচ্ছে। তাহলে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম আমি একটু পরে তোমাদেরকে বলবো। আগে তোমরা দেখে নাও। তাহলে বর্তমানে উচ্চভূমিটি এখানে অবস্থান করছে, অতীতে এই কালো লাইন বরাবর অবস্থান করছে। তাহলে বোঝা গেল তো? এবার দেখো, আরো ভালো করে বোঝো। ক্ষয় পেয়ে পেয়ে ক্ষয়প্রাপ্ত শিলাচূর্ণগুলো এখানে এসে সঞ্চয় হচ্ছে, বর্তমানে এইখানে অবস্থান করছে ভূমিরূপটি। তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো পর্যায়ন বা পর্যায়িত ঢাল। তাহলে একটা লেভেলে এসে এরা সমান তলে উপনীত হচ্ছে। তাহলে এই প্রক্রিয়ার নাম কি? তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্তটা ঘটছে, এই নদী, বায়ু, হিমবাহ, এদেরকে বলবো এই ক্ষয়ীভবনের প্রক্রিয়া। তাহলে বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই? আচ্ছা, এবার আমি যে একটু আগে বললাম, এই যে এইটা সঞ্চয় হচ্ছে, উচ্চভূমি থেকে ক্ষয় পেয়ে পেয়ে পদার্থগুলো এই নিচু স্থানকে এসে ভরাট করছে। এই নিচু স্থানে ভরাট করার প্রক্রিয়ার নাম কি? এই যে আরোহণ। ঠিক আছে, তাহলে এতক্ষণ আমরা জানলাম অবরোহণ কাকে বলে। এবার আমরা দেখব আরোহণ কাকে বলে। ঠিক তার বিপরীত, অর্থাৎ কি? উচ্চভূমি ক্ষয় পেয়ে পেয়ে যখন নিচু স্থান ভরাট হয়ে যে সঞ্চয়জাত ভূমিরূপগুলো একটা স্থানে জমা করছে, এই প্রক্রিয়ার নাম হচ্ছে আরোহণ। থ্যাংক ইউ।